অন্যান্য মন্ত্রণালয়গুলো এবং তাদের উপদেষ্টারা তারা কি আসলে কোনো ধরনের সাজা বা শাস্তির মুখোমুখি হয়? জয়শঙ্কর বা ভারত সম্ভবত মনে করে যে জামাতের সঙ্গে তারা গেলে ফাইনালি জামাতের সঙ্গে তাদের যে সম্পর্ক সেটা সম্পূর্ণ নিরাপদ না। ভারত যা চাইবে তার বাইরে তো আসলে আওয়ামী লীগের চাওয়ার কিছু নাই। ফলে বিএনপির এখন সরকার গঠনের ক্ষেত্রে মানুষের ভোটের ক্ষেত্রে বিএনপি জুলাইয়ের ভোটটা তার সঙ্গে নিতে চায়, কিন্তু তার অর্থ এটা না যে এর কারণে তারা আসলে আওয়ামী লীগের ভোট হারাবে। স্যাড বা ট্রু, আমি সাদ রহমান আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলাপে। আজকে আমরা আলাপ করব তারেক রহমান সাহেব কেন গণভোটে হ্যাঁর পক্ষে প্রচারণা চালাইলেন। যে এটা গত কয়েকদিনের হিসাবের খুবই বাইরের একটা বিষয় এবং বিএনপির প্রধান নেতা তারেক রহমানের পক্ষ থেকে গণভোটে হ্যাঁর পক্ষে প্রচারণার বিষয় আসতে পারে, এটা আমরা গত 2 সপ্তাহ বা 3 সপ্তাহে সেভাবে ভাইবা উঠতে পারি নাই। গত পরশুদিন একটা নিউজ নিশ্চয়ই আপনাদের চোখে পড়ছে, সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে যে সরকার বা কেউই কোনো প্রকার ভোটের ফলাফলের উপর প্রভাব তৈরি করতে পারবে না। যদি তারা ভোটের ফলাফলের উপর প্রভাব তৈরি করে সেক্ষেত্রে তাদের সর্বোচ্চ শাস্তি 5 বছরের বিধান আছে এবং সর্বনিম্ন তাদের 1 বছরের কারাদণ্ড হইতে পারে। তো আমরা খুব ভালোভাবেই জানি যে বর্তমান সরকারের যে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস থেকে শুরু করে এই সরকারের ব্যাপক মাত্রার একটা প্রচারণা ছিল এই মাত্রায় যে গণভোটে হ্যাঁর পক্ষে ভোট দিন আপনারা, মানে জনগণের কাছে তারা শুধু ভোটে অংশগ্রহণ চাচ্ছিলেন না, তারা এক ধরনের গণভোটে হ্যাঁর পক্ষে প্রচারণা চালাইতেছিলেন। এবং সেক্ষেত্রে প্রফেসর ইউনূসের নিজস্ব যে পেজ সেখান থেকে তো অবশ্যই, তার বাইরেও 140 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল গণভোটে হ্যাঁর পক্ষে প্রচারণা চালানোর জন্য এবং অনেকগুলো মন্ত্রণালয় সেখানে যুক্ত হয়েছিল। তার বাইরে প্রধান উপদেষ্টার যে বিশেষ সহকারী আলী রিয়াজ, তিনি একই সঙ্গে গণভোটে হ্যাঁর পক্ষে প্রচারণা চালানোর জন্য যেই টিম গঠন করা হয়েছিল সেখানে তিনি প্রধান সমন্বয়কারী, সেই আলী রিয়াজও ব্যাপক মাত্রায় গণভোটে হ্যাঁর পক্ষে প্রচারণা চালাইছেন। তো তারা যে সরকার একটা কমপ্লিট টোটাল সরকারি জায়গা থেকে যে তারা এইভাবে গণভোটে হ্যাঁর পক্ষে প্রচারণা চালাইলেন এবং ফাইনালি নির্বাচন কমিশন যখন বলল যে কোনো নির্বাচনের ফলাফলের ব্যাপারে কেউ যদি ইনফ্লুয়েন্স তৈরি করতে চায় তাহলে তাদের সাজা পাইতে হবে, তাহলে এখন আমাদের প্রশ্ন মন্ত্রণালয়গুলো এবং তাদের উপদেষ্টারা তারা কি আসলে কোনো ধরনের সাজা বা শাস্তির মুখোমুখি হবেন কি না। সাজা বা শাস্তির মুখোমুখি হওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা ভাবতে পারি যে এখানে একটা মামলা করার বিষয় আছে, কিন্তু কেউই হয়তো সেই মামলাটা করার ব্যাপারে দায়িত্ব নেবেন না, বা বিএনপির তরফ থেকে বিএনপির কোনো আইনজীবী হয়তো এই ব্যাপারে অগ্রসর হইতে পারতেন, কিন্তু গতকালকে তারেক রহমান গণভোটের পক্ষে হ্যাঁতে প্রচারণা চালানোর পর সেই সম্ভাবনাও আর নাই। কিন্তু আলী রিয়াজ বা প্রফেসর ইউনূস তারা নির্বাচন কমিশনের এই বক্তব্যের পরে আর কিছুই বলেন নাই। অন্তত তারা বলতে পারতেন যে তাদের গত 2 সপ্তাহ যে প্রচারণা ছিল সেটা ভুল ছিল, আইনত অপরাধ ছিল এবং এইটা করছেন তারা, কিন্তু এখন আর তারা এটা কন্টিনিউ করবেন না। আপনারা নিশ্চয়ই ভালোভাবেই জানেন যে আলী রিয়াজ কিন্তু সরাসরি গণমাধ্যমে বলছেন যে গণভোটে হ্যাঁর পক্ষে প্রচারণা চালানো আইনত কোনো অপরাধ না, এবং তিনি বলছেন যে এই সরকারি কর্মচারী বা কর্মকর্তারা তাদের আরেকটা পরিচয় হচ্ছে তারা নাগরিক। তারেক রহমান যখন গণভোটে হ্যাঁর পক্ষে প্রচারণা চালাইলেন, তো এর প্রধান যে বার্তা এর মধ্যে থেকে আমরা পাই সেটা হচ্ছে যে তারা প্রফেসর ইউনূস এবং আলী রিয়াজ এবং অন্যান্য উপদেষ্টারা আইনত যে অপরাধ করছেন সেই অপরাধের ব্যাপারে অন্তত বিএনপির তরফ থেকে কোনো ধরনের আইনি পদক্ষেপ আর নেওয়া হচ্ছে না। মানে প্রধান উপদেষ্টা এবং আলী রিয়াজ তাদের বিরুদ্ধে কোনো আইনত মামলা করা বা ইত্যাদি কোনো বিষয় আসে বিএনপির তরফ থেকে বা বিএনপির কোনো আইনজীবীর পক্ষ থেকে এই ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না, কারণ তারেক রহমান নিজেই গণভোটে হ্যাঁর পক্ষে প্রচারণা চালাইতেছেন। তারেক রহমান সাহেবের গণভোটে হ্যাঁর পক্ষে প্রচারণা চালানোর দ্বিতীয় সিগনিফিকেন্স হইল তারেক রহমান সাহেব পরিষ্কার করছেন যে এই দেশে যে জুলাই গণ অভ্যুত্থান ঘটছে, জুলাই গণ আন্দোলন ঘটছে, সেখানে যারা শেখ হাসিনার রেজিমের এগেনস্টে সরাসরি লড়াই করছে তাদেরকে তিনি বাদ দিতে চান না, তাদের ভোট তিনি চান এবং তাদেরকে সঙ্গে নিয়েই আগামী যেই রাজনৈতিক নির্মাণ সংস্কার যাই বলি না কেন, আগামী যে সরকার সেই সরকারে তারা এই জুলাইয়ের যে শক্তি সেই শক্তিকে নিয়েই গঠন করতে চান। তারেক রহমান সাহেব বলছেন যে তাদের এই জুলাই সনদ বা জুলাই সংস্কার প্রস্তাবনার যেই ধারা ইত্যাদি আছে সেখানে তাদের কিছু নোট অফ ডিসেন্ট আছে, কিন্তু তিনি মনে করেন যে এইসব নোট অফ ডিসেন্ট ইত্যাদি তিনি প্রকাশ্যে বা তার দল প্রকাশ্যে বলছে, কিন্তু তার বাইরে তার দল বিএনপি জুলাইয়ের পক্ষে অবস্থান নিচ্ছে এবং জুলাইয়ের ভিতর থেকে যে সংস্কারের ধারণা বা সংস্কারের যে
চেতনা বা চাহিদা সেটাকে তিনি সাবস্ক্রাইব করেন এবং তিনি মনে করেন যে জুলাইয়ের একটা পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা ধইরাই আসলে বিএনপি আগায় যাবে। তৃতীয়ত, আমি মনে করি যে গণভোটের পক্ষে হ্যাঁতে প্রচারণা চালানোর ক্ষেত্রে তারেক রহমান সাহেব তৃতীয় যে বার্তা তৈরি করছেন সেটা হচ্ছে যে, একটা আলাপ নিশ্চয়ই আপনারা সবাই দেখছিলেন যে গণভোটে হ্যাঁ যদি জয়যুক্ত হয় সেক্ষেত্রে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আরও কিছুদিন ক্ষমতায় থেকে যাইতে পারে কিনা, বা আমরা যেটাকে সংবিধান সংস্কার পরিষদ আকারে দেখতে পাবো আগামী সংসদে, সেই সংবিধান সংস্কার পরিষদে আসলে কি অন্তর্বর্তীকালীন সরকারেরও একটা অবস্থান থাকবে কিনা, বা 6 মাস এই সরকার আরও প্রলং করবে কিনা, এই ধরনের যেই আলাপ আলোচনাগুলো আমরা শুনতেছিলাম, তারেক রহমান মূলত সেই জায়গাটাও ডিসমেন্টাল করছেন। কারণ তারেক রহমান সাহেব বা বিএনপি যদি গণভোটে নায়ের পক্ষে প্রচারণা চালাইতো এবং ফাইনালি যদি হ্যাঁ ভোট জয়যুক্ত হইতো, সেক্ষেত্রে এই রকম বলার সুযোগ ছিল অন্তত অন্তর্বর্তীকালীন সরকারের বাস্তবতা থেকে যে আপনারা তো আসলে নায়ের পক্ষে প্রচারণা চালাইছেন, ফলে এখন হ্যাঁ জয়যুক্ত হয়েছে এবং এই হ্যাঁর উপরে যেই জুলাই বা সংবিধান সংস্কার পরিষদ যে গঠন হবে সেখানে আপনাদের রাইট নাই। এখন আর সেটা বলার সুযোগ হবে না, তার কারণ তারেক রহমান সাহেব বলতে পারবেন যে এই হ্যাঁ ভোট জয়যুক্ত হওয়ার মধ্য দিয়ে যেই সংবিধান সংস্কার পরিষদ তৈরি হইল সেখানে বিএনপির ভোট আছে এবং তার দলের ভোট আছে। চতুর্থত, আমি মনে করি যে একটা প্রশ্ন অনেকের মাথাতেই আসতেছে যে আওয়ামী লীগের ভোট যেহেতু আগামী নির্বাচনে একটা বড় ধরনের রোল প্লে করবে, সেই আওয়ামী লীগের ভোট কি আসলে জুলাইয়ের গণভোটে হ্যাঁর পক্ষে প্রচারণা চালানোর কারণে তারেক রহমান বা তার দল বিএনপি হারাবে কিনা। কিন্তু আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে জুলাইয়ের হ্যাঁ বা গণভোটের হ্যাঁ আর না দিয়ে আওয়ামী লীগের ভোট আলাদা হয় না। আওয়ামী লীগের মধ্যে একটা সুবিধাবাদী বর্গ তৈরি হয়েছে এবং আমরা বলতে পারি যে কিছুটা ইসলাম ঘেঁষা একটা বর্গও তৈরি হয়েছে যারা আওয়ামী লীগের ধারণা ইত্যাদির বাইরে, তারা জামাতের দিকে যাওয়ার ব্যাপারে আগ্রহী। সেক্ষেত্রে জামাতের কাছে আওয়ামী লীগের একটা ভোট যাইতেই পারে। কিন্তু আপনি যদি আওয়ামী লীগের একদম বাস্তব বা চেতনা আকারে যে আওয়ামী লীগ আছে সেই আওয়ামী লীগের কথা চিন্তা করেন বা বুঝতে চেষ্টা করেন, তাইলে আপনি বুঝবেন যে সেই সিদ্ধান্তের জায়গায় তারা আসলে জামাতের সঙ্গে যাবে না। ফলে জুলাইয়ের গণভোটে হ্যাঁ বা না দিয়ে আসলে বিএনপি আওয়ামী লীগের ভোট পাবে কি পাবে না তা নির্ধারিত হবে না, বরং আওয়ামী লীগের জায়গা থেকেই আওয়ামী লীগ সিদ্ধান্ত নিচ্ছে যে তারা জামাতের সঙ্গে যাবে নাকি বিএনপির সঙ্গে যাবে। এবং এখানে একটা বিষয় নিশ্চয়ই আপনাদের মাথায় রাখা দরকার, সেটা হচ্ছে যে খালেদা জিয়ার জানাজার দিন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ঢাকায় আসছিলেন এবং তিনি তারেক রহমানের সঙ্গে বৈঠক করছেন। তার একটা সিগনিফিকেন্স হইল জয়শঙ্কর বা ভারত সম্ভবত মনে করে যে জামাতের সঙ্গে তারা গেলে ফাইনালি জামাতের সঙ্গে তাদের যে সম্পর্ক সেটা সম্পূর্ণ নিরাপদ না। কারণ জামাত গত 1 বা 1.5 বছরে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে যেভাবে যুক্ত ছিল এবং তার মাধ্যমে তারা যেভাবে পাকিস্তানের সঙ্গে একটা যোগাযোগ তৈরি করছে, সেটা ভারতের জন্য আলটিমেট তার কূটনৈতিক হিসাব অনুযায়ী সেটা কখনোই নিরাপদ কিছু না। ফলে ভারতও এক অর্থে বিএনপিকে হয়তো অন্তত উপর দিক থেকে এরকমই দেখা যাচ্ছে যে তারা বিএনপিকে এক ধরনের নিরাপদ জায়গা মনে করতেছে। ফলে ভারত যা চাইবে তার বাইরে তো আসলে আওয়ামী লীগের চাওয়ার কিছু নাই। ফলে বিএনপির এখন সরকার গঠনের ক্ষেত্রে মানুষের ভোটের ক্ষেত্রে বিএনপি জুলাইয়ের ভোটটা তার সঙ্গে নিতে চায়, কিন্তু তার অর্থ এটা না যে এর কারণে তারা আসলে আওয়ামী লীগের ভোট হারাবে। লাস্টলি আমি যে বিষয়টা বলে আজকের আলাপ শেষ করব সেটা হচ্ছে যে তারেক রহমান সাহেবের কাছে আমার প্রশ্নটা এভাবে থাকবে যে আপনি বা আপনার দল যতই গণভোটে হ্যাঁর পক্ষে প্রচারণা চালান না কেন, একটা জিনিস কিন্তু সত্য যে আপনারা জুলাইয়ের যে সংস্কার প্রস্তাবনা সেখানে কয়েকটা বড় বড় জায়গায় আপনারা নোট অফ ডিসেন্ট দিচ্ছেন। ফলে আপনারা যেসব জায়গায় নোট অফ ডিসেন্ট দিচ্ছেন সেই জায়গাগুলো যদি আমরা বলি যে একই লোক দলীয় প্রধান এবং সরকার প্রধান থাকতে পারবে কিনা, বা একই লোক বা 2 বারের বেশি প্রধানমন্ত্রী হইতে পারবে কিনা, বা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের ক্ষেত্রে আলাদা কমিটি গঠন করা হবে কি হবে না, এইসব জায়গায় বিএনপি যেই নোট অফ ডিসেন্টগুলো দিছে, এই গণভোটে হ্যাঁর পক্ষে প্রচারণা চালানোর পরে, হ্যাঁ জয়যুক্ত হওয়ার পরে সেই সংবিধান সংস্কার পরিষদে গিয়া বিএনপিকে আসলে সেই নোট অফ ডিসেন্ট কি আবার সামনে আনবে। তবে একই সঙ্গে এটাও সত্য যে এনসিপি বলি জামাত বলি তাদেরও আসলে জুলাই সংস্কার নিয়ে অনেক ধরনের দ্বিচারী বা পরস্পর বিরোধী অবস্থান আছে। যেমন আপনারা জানেন যে জুলাই সনদে যে দল স্বাক্ষর করে নাই, যে এনসিপি, তারা কিন্তু এখন জুলাই গণভোটে হ্যাঁর জন্য ব্যাপক প্রচারণা চালাইতেছে। অন্যদিকে জামায়াতে ইসলামের নিজেরও কিন্তু কিছু নোট অফ ডিসেন্ট আছে,
কিন্তু সেই নোট অফ ডিসেন্টগুলা তারা একেবারে ভুলে গিয়ে এমনভাবে হাজির করতেছে যেন বিএনপি শুধু নোট অফ ডিসেন্ট দিছে, বিষয়টা তো তা না। ফলে বিএনপির বাইরে অন্য দলগুলোরও আসলে এক ধরনের প্রতারণামূলক জায়গা আছে জুলাইকে ধারণ করে যে সংস্কার হবে সেক্ষেত্রে। কিন্তু বিএনপি যেহেতু অবশেষে জুলাই গণভোটে হ্যাঁর পক্ষে প্রচারণা চালাইলো এবং বিএনপির ভোটারদেরকে বা ধানের শেষে যারা ভোট দিবে তাদেরকে গণভোটে হ্যাঁ জয়যুক্ত করতে বলল, ফলে বিএনপির কাছে আমার এই প্রস্তাব থাকবে বা বিএনপির কাছে আমার এই প্রশ্ন থাকবে যে আপনারা যদি ক্ষমতায় যান এবং জুলাইয়ের উপর দাঁড়ায় যদি সংবিধান সংস্কার করেন, সেক্ষেত্রে এই নোট অফ ডিসেন্টগুলোকে আপনারা কিভাবে দেখবেন, আলটিমেটলি আপনারা এগুলো মেনে নেবেন কি না, নাকি আসলে শেষ পর্যন্ত আপনাদের বর্তমান যে অবস্থান যে এই নোট অফ ডিসেন্টগুলো আপনারা রাখতে চান সেটাই রাখবেন।